সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় অভিনেতা ওয়াহিদ ইকবাল মার্শালের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির অনুষ্ঠানমালার রাতের আয়োজনে। সন্ধ্যা 6:45 থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। রাত 8:20 দেখবেন ধারাবাহিক নাটক পরের মেয়ে। দেখে দেখে তো কি হয়েছে দাদু, বলো আমাকে, বলো। তোমার কাছে ওই বাবার ছবিটা আছে না, ওটা আমাকে দেবে? বাবার ছবি আমি কিছুক্ষণ আমার কাছে রাখি। ঠিক আছে। বাবারা সন্তানের জন্য সবকিছু করতে পারে। ছেলের বাবারা পারে, মেয়ের বাবারা পারে না। শোন অথই, এইবার না একটু সিরিয়াস হ। রাত 9টায় প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান গানের অন্তরালে। রাত 9:40 প্রচার হবে ধারাবাহিক নাটক রূপ। মানে আমাকে কি ভেবেছো তুমি সাফিন? মানে ইচ্ছে হলে আমাকে তুমি কাস্ট করবে, আবার ইচ্ছে হলে বাদ দিয়ে দেবে, রাইট? নসিন ও আসলে হেই ব্যাক অফ, ডোন্ট ইন্টারফিয়ার, আই এম টকিং টু সাফিন। আমি গরিব মেধাবী স্টুডেন্ট, এদেশে আছি, স্কলারশিপে এসেছিলাম, যতটুকু টাকা নিয়ে এসেছিলাম শেষ। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি অনুষ্ঠানমালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা ওয়াহিদ ইকবাল মার্শাল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো থাকার চেষ্টা করছি। বিশ্বব্যাপী মহামারী আক্রান্ত অবস্থায় আছে আমাদের পৃথিবীটা, ভীষণ রকম অসুস্থ। সেই জায়গা থেকে একজন সুনাগরিক হিসেবে আপনি কতটা সচেতন বা কি করছেন এই সচেতনতা অবলম্বন করার জন্য? এই সময়টা আমাদের জন্য একটা অনেক বড় ক্রাইসিস টাইম। সো এই সময়টায় অবশ্যই আমি আমার পরিবার নিয়ে সচেতন থাকবার চেষ্টা করছি, থাকছি। খুব বিশেষ কোনো প্রয়োজন না হলে বাসার বাইরে যাচ্ছি না, এবং পাশাপাশি আমি আমার চারপাশের মানুষদের সচেতন করবার চেষ্টা করছি। সাথে একটি বিষয় এখন আমাদেরকে, আমরা যারা রয়েছি বিভিন্ন পর্যায়ের মানুষ, তাদের একটি বিষয় যে যার জায়গা থেকে কিছুটা দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। একদম। তো সেটা আমিও করছি, আরও করবার ইচ্ছে রয়েছে। বিকজ আমরা যারা রয়েছি, হয়তো আমরা কিছুটা সময়ের জন্য এই সময়টাকে ফেস করব, সেটার কিছুটা প্রস্তুতি আমাদের রয়েছে, কিন্তু আমাদের দেশের খুব মেজরিটি যারা রয়েছে খেটে খাওয়া মানুষ, তাদের হয়তো সামর্থ্যটা নেই। জি, একদমই তাই। তো সেই জায়গা থেকে আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা সমস্যাতেও রয়েছে, কিন্তু কারো কাছে বলতেও পারছে না। সেই জায়গা থেকে একটা দায়িত্ববোধ কিন্তু আমাদের মধ্যে আছে। সেই দায়িত্ববোধটাকে আমরা রক্ষা করতে পারছি কি মনে হয়? হ্যাঁ, আমার তো মনে হয় যে আমি খুব পজিটিভলি দেখছি যে যে যার জায়গা থেকেই চেষ্টা করছি। জি, তারপরেও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কোনো এলাকাতে করোনায় আক্রান্ত একজন ব্যক্তি যদি মারা যায়, সেক্ষেত্রে আসলে কিন্তু সে 2 দিনেও হয়তো কোনো মানুষকে খোঁজ খবর দিতে পারছে না বা তার আত্মীয় স্বজন তার পাশে থাকছে না। আমরা এর আগে বোধহয় না এরকম এত বড় ধরনের প্রলয় আমরা ফেস করেছি। পাশাপাশি আমাদের দেশের শিক্ষার জায়গা বলেন বা সামাজিক অবকাঠামো বলেন, সব কিছুর দিক থেকে আমরা আসলে উই আর ডেভেলপিং। জি, সেই জায়গা থেকে কিছুটা বিভ্রান্ত তো তৈরি হচ্ছে, কিছুটা আতঙ্ক বলা যায় একরকম। বিশেষ করে আতঙ্ক, যেমন কিছু শব্দ আমরা এখন যেটি প্রচলিত কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো আমাদের কাছে একেবারেই নতুন, যে কারণে আমরা এই শব্দের অর্থ না বুঝেই আসলে শব্দগুলোকে ভয় পাচ্ছি। জি, এই যে করোনা ভাইরাস বা কোভিড-19 বর্তমান সময়ের সবথেকে আলোচিত এবং একই সাথে এক আতঙ্কের নাম, এটার প্রভাব আসলে সব কিছুতে পড়ছে। একজন অভিনেতা হিসেবে আপনাদের কাজে আসলে এটার প্রভাব কতটা পড়ছে? একেবারে বাংলাদেশে 8-10টা ট্রেডের মতো আমাদের ট্রেডে শতভাগ প্রভাব পড়েছে। আমাদের কাজকর্ম একদম বন্ধ,
আমাদের গভর্নমেন্ট যখন থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার করেছে যে আমরা সবাই ঘরে ঢুকে যেতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকবার জন্য, তখন থেকে আমাদেরও কাজকর্ম বন্ধ এবং জি। আমরা সবাই মোটামুটি একটা অস্থির সময় পার করছি। তার মধ্যে এই যে করোনা ভাইরাসের যে প্রভাবটি পড়েছে, সেটা সামনে আমাদের ঈদ রয়েছে। সো ঈদের আগে আমরা প্রচুর কাজ করি, ঈদের কাজ ছিল, এছাড়াও রেগুলার কাজগুলো তো থাকেই, সিরিয়াল একদম। থাকে, বিভিন্ন 1 ঘন্টার নাটক থাকে, সব মিলিয়ে সবকিছুই বন্ধ। জি। তা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা একেবারেই সত্যি কথা। আমরা যারা শিল্পী, আমরা যারা শতভাগ এই পেশার উপরে নির্ভর করে চলি, তো আমাদের আর 10 জনের মতোই আসলে আমাদের অবস্থা। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে যারা নিয়মিত কাজ করে মূল চরিত্রে, মুখ্য চরিত্রে, এছাড়াও আরও অনেক শিল্পী থাকেন, টেকনিশিয়ান থাকেন, আমাদের লাইট ক্রু থাকেন, প্রোডাকশন বয় থাকে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা থাকে, যারা আসলে একেবারেই ডে পেমেন্টের উপর ডিপেন্ড করে। একদম। সেই মানুষগুলোর ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, সেই মানুষগুলোর ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। তারা হয়তো চেয়েও কারো কাছে বলতে পারছে না, শেয়ার করতে পারছে না। তো সেদিক থেকে ওই যে আমি একটু আগে যে কথাটি বলেছি, যে যাদের মোটামুটি সামর্থ্য রয়েছে তারা হয়তো বাসায় রয়েছেন, তারা হয়তো 2-1 মাস এই কাজ সিচুয়েশনটা না করলেও সমস্যা হবে না, face কিন্তু করবে, এরকম right? অনেকেই আছে যাদের একদিন কাজ না করলে আসলে স্বাভাবিক জীবনযাপনে অনেক বড় একটা প্রভাব পড়বে। ইয়েস, বিকজ ওই একটি মানুষের আয়ের উপর নির্ভর করছে একটি পরিবার। একদম। সো এই পরিবারগুলো একেবারেই ভীষণ বিপদে পড়ে গেছে। এদের ঢাকা শহরে থাকার জন্য বাসা ভাড়া থেকে শুরু করে খাবার দাবার সবকিছুই দেখা গেল 1-2 জনের উপর নির্ভর করে। সো এই দিক থেকে তো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বেশ বড় রকমের প্রভাব পড়বে। শুধু ইন্ডাস্ট্রি নয়, আমাদের সামাজিকভাবেও আমরা যখন এই সময়টা পার করব, আমি একটি জিনিস বলতে চাই যে আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু সেটা যদি আমরা বিভিন্ন মানে ওয়ার্ল্ডের দুর্ভিক্ষে আছে এইরকম বেশ কিছু দেশ যেগুলো আমরা দেখি বিভিন্ন সময় জাতিসংঘের সহযোগিতা নিয়ে চলে, সেই দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে আপনি যখন ঝড় হয় সেই সময় কিন্তু মানুষ টের পায় না, যখন বন্যা হয় সেই সময় টের পায় না। বন্যা শেষ হয়ে যাওয়ার পর যখন ফসলাদি নষ্ট হয়ে যায়, মানুষের সবকিছু ডিস্ট্রয় করে দিয়ে যায়, তখন মানুষ ফিল করে যায় ক্ষতিটা আসলে অভাব, কতটা অনটন, হলো। হ্যাঁ, ক্রাইসিস। সো আমাদের এটা কিন্তু একটি আমি যেমন মুক্তিযুদ্ধ দেখিনি, ওই সময়কার প্রেক্ষাপট শুনেছি। আমাদের এই প্রজন্মের আমরা কেউই দেখিনি দেখিনি। মুক্তিযুদ্ধ। জি। আমি আমার মায়ের মুখে বা আমার দাদির মুখে, নানির মুখে শুনেছি। হ্যাঁ। তো আমার কিন্তু মনে হচ্ছে যে আমি এখন সেই সময়টাকে দেখছি। ওই সময় এরকম সবাই গৃহবন্দী ছিল, খুব আতঙ্কে ছিলেন। শুধুমাত্র এই বিপদটি দৃশ্যমান নয়, সেই সময়ের ক্রাইসিসটা দৃশ্যমান ছিল, এটি দৃশ্যমান নয়, মানে একেবারে ইনভিজিবল একটা শক্তির সাথে আমরা যুদ্ধ করছি। আর একটি কথা বলতে চাই এই জি। প্রোগ্রামের মাধ্যমে, আমাদের সমাজে যারা বিত্তবান রয়েছেন, যাদের সামর্থ্য রয়েছে, নাম্বার 1, তারা তাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিক, গভর্নমেন্টের মাধ্যমে হোক অথবা বিভিন্ন সংগঠনগুলো কাজ করছে তাদের মারফতে হোক। আরেকটি বিষয়, জি। মানুষকে দেখছি প্রচুর পরিমাণের মজুত করছে, ব্যবসায়ী থেকে শুরু করে যারা ব্যক্তি পর্যায়ের মানুষজন রয়েছে, প্রচুর পরিমাণে খাদ্য, বিভিন্ন ব্যবহারের সামগ্রী মজুত করছে, যেটা হয়তো তার 1 বছরেও শেষ হবার না। এতে করে যেটা হচ্ছে, মার্কেটে যে ক্রাইসিসটা ক্রিয়েট হচ্ছে, সেটা ফেস করছে মধ্যবিত্ত পরিবার, নিম্ন আয়ের পরিবারের মানুষগুলো। সো সবার কাছে রিকোয়েস্ট করব শুভ সন্ধ্যা অনুষ্ঠানের মাধ্যমে যে এই কাজটি আমরা না করি। প্রথমত আমাদের সাধারণ জনগণকে, আমরা যারা রয়েছি, আপনি আমি আমরা যারা রয়েছি, আমরা প্রত্যেকেই সচেতন, এটা আমি বলতেই চাই। তারপর আমাদের যারা প্রশাসন রয়েছেন, আমাদের যারা চিকিৎসক রয়েছেন, আমাদের যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, প্রত্যেকে যে যে জায়গা থেকে চেষ্টা করছে। একটু যদি আপনার কাজের প্রসঙ্গে আসতাম, কাজে তো অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু আসলে কি কি কাজ ছিল হাতে সেটা যদি একটু বলতেন। আমি এবছরের প্রথম থেকেই আসলে কাজের বিষয়ে বেশ মানে একটা নতুন রকম প্ল্যান করে একটু অ্যাক্টিভলি এগিয়েছিলেন, একটু নিজের বিভিন্ন ধরনের ভুলগুলোকে শুধরে। সো ওই কাজগুলো নিয়ে এবার প্ল্যান ছিল বেশ ভালো ভালো কাজ করব। পাশাপাশি আমি 2টো সিনেমা সাইন করেছি এবং একটি সিনেমা এই মাসের প্রথম থেকেই শুরু হবার কথা ছিল, যে জন্য আমি আসলে গত 2 মাস ধরে প্রস্তুতি নিচ্ছিলাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। হয়তো এই সময়টাতে নিজেকে আরেকটু প্রস্তুত করতে হ্যাঁ, পারবেন। সেটা আসলে প্রস্তুত আমার মনে হয় না যে এই মুহূর্তে আর প্রস্তুত হওয়ার মতো মানসিকতায় আছি, কারণ সবকিছুই বন্ধ, লকডাউনে আছি, বাসায় আছি। তো এর মধ্যে থেকে যেটুকু হয় যে বই পড়ছি, মুভি দেখছি, পাশাপাশি বিভিন্ন ধরনের স্টাডি করছি। আর স্ক্রিপ্ট ছিল কিছু, নতুন স্ক্রিপ্ট যেগুলো দিয়েছিল সেগুলো ডেট দেয়া ছিল, ওগুলো ক্যান্সেল হয়েছে, তো স্ক্রিপ্টগুলো পড়ছি। আচ্ছা, এভাবেই সময় কেটে যাচ্ছে। নতুন যে চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে ছিল বা হওয়ার কথা ছিল, সেটা সম্পর্কে কি অল্প বিস্তর আমাদেরকে জানাতে পারবেন? সিনেমার টাইটেলটা আমি শেয়ার করতে চাই দর্শকদের জি। জন্য, এবং এই প্রথম আমি এনটিভির মাধ্যমে আসলে আমার দর্শকদের জানাচ্ছি। আমার একটি সিনেমার টাইটেল আমি শেয়ার করবো, ওটার জি। নাম হচ্ছে যন্ত্রণা। আচ্ছা, বাহ, তাহলে আমরা প্রতীক্ষায় থাকলাম আপনি কাজ করবেন এবং সেটা অবশ্যই আমরা স্ক্রিনে দেখতে পাবো। ভালো একটা সময় তো অবশ্যই আসবে একদিন না একদিন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, একটু অন্যান্য কাজের প্রসঙ্গে যদি আসি, এছাড়া আর কি কাজ করছিলেন? চলতি কাজ কি ছিল? 2-3টে চ্যানেলের সিরিয়াল ছিল, পাশাপাশি আমি একটু সিঙ্গেল নাটক এবং টেলিফিল্মের কাজ বাড়িয়েছি, মানে ওটা বেশি করতে চাইছি, শর্ট ফিল্ম করতে চাইছি। সো সেই জায়গা থেকে ওগুলোতে একটু মনোযোগী হয়েছি। এছাড়া আমার একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে সুইট ডিশ এন্টারটেনমেন্ট নামে। সুইট ডিশ এন্টারটেনমেন্ট থেকে একটি ইউটিউব চ্যানেল দিয়েছি সুইট ডিশ নামে। তো সেটা নিয়েও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আচ্ছা, ইউটিউব চ্যানেলের কন্টেন্টটা কি? নাটক, শর্ট ফিল্ম, মিউজিক্যাল ফিল্ম, এই জাতীয় কাজগুলো করব। অবশ্যই মানসম্পন্ন কাজ করতে চাই। সেটির ধারাবাহিকতায় প্রথম কাজ জেরিন নামে একটি কাজ, এটি এই ভ্যালেন্টাইনে গিয়েছে এবং ভীষণ প্রশংসিত একটি কাজ। আচ্ছা, ওখানে অনেক গুণী শিল্পীরা অভিনয় করেছেন, আমি ছাড়াও তারিক আনাম খান স্যার, আরমান পারভেজ মুরাদ, মনির খান শিমুল, অহনা, আমি। তো বেশ অনেক শিল্পীর সমন্বয়ের একটি কাজ। কোয়ান্টিটি অনেক হোক, এটা আমি আসলে এবছর থেকে কোয়ালিটিটা আসলে মেইনটেইন করাটা খুব শুধু জরুরি। কাজের নয়, আমার মনে হয় একজন শিল্পীর ফিজিক্যাল ফিটনেস থেকে শুরু করে সব ধরনের কোয়ালিটিতে নজর দেওয়া উচিত, তাহলেই পরে হয়তো শিল্পী অনেক আসলে ইন ডিটেইলে কাজ করা উচিত, Yes. নিখুঁত ভাবে। আপনার ক্যারিয়ারের শুরুতে যদি একটু যাই, যে সেই সময়টা আসলে কিভাবে শুরু করেছিলেন বা ছোটবেলা থেকে অভিনেতা হওয়ার স্বপ্নটা মনে ছিল? আমার বাবা একজন গীতিকার, উনি এখন আর খুব একটা কাজ করেন না, জি। বয়স হয়েছে। নামটি শুনবো। এম এ কুদ্দুস, জি। ওনার লেখা গান বশির আহমেদ স্যার, রুনাল আলা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম, খুরশিদ আলম স্যার, ওই আচ্ছা। সময়কার যারা গুণী শিল্পী রয়েছে ওনারা গেয়েছেন। আমার মামা হচ্ছেন একজন চলচ্চিত্র প্রযোজক পরিচালক শাহ আলম কিরণ সাহেব। আচ্ছা। ওনার অসংখ্য বিখ্যাত সিনেমা জি। রয়েছে, সুজন সখী থেকে শুরু করে অনেক বিখ্যাত সিনেমা হ্যাঁ। রয়েছে। তো যেহেতু আমি এইরকম একটি পরিবেশে জন্মেছি, বড় হয়েছি, ছোটবেলা থেকেই ধীরে 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 জ্ঞান হবার পর মনে হয়েছে বাবা অ্যাক্টিং যারা করে তাদেরকে মানুষ একটু এক্সট্রা অ্যাটেনশন দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো ওনার মামার শুটিং দেখতে যেতাম, তখন দেখতাম যে মানুষজন, নায়কের পেছনে অনেক মানুষ থাকে, অনেক অনেক follower, take care, অনেক অনেক fan। ব্যাপার স্যাপার আছে। তো সেখান থেকে মনে হতো যে না, আমি অভিনয় করতে চাই। আচ্ছা। তো কিন্তু এটা সাহস করে পরিবারকে জানিয়েছি হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের পর। সেখান থেকে আমি একটি থিয়েটারে জয়েন করি। হ্যাঁ, পরিবার কি সহযোগিতা করেছিল বা সাপোর্ট দিয়েছিল? ভীষণ। আমার মা, উনি এখন আর এই পৃথিবীতে নেই। আমার মা একজন স্কুল টিচার ছিলেন। আমি এখন পর্যন্ত বলি যে আমার লাইফে কোনো বন্ধুর প্রয়োজন হয়নি, শুধু আমার মায়ের জন্য। জি। তিনি আমার শ্রেষ্ঠ বন্ধু ছিলেন। বাহ, চমৎকার। আমি এমন কোনো কিছু নেই যেটি আমার মায়ের সাথে আমি শেয়ার করতে পারতাম না। আমারও একজন বেবি রয়েছে। সেই কথাটি হচ্ছে প্রতিটা বাবা মায়ের আসলে সন্তানের সাথে বন্ধুত্ব করা উচিত। একদম একদম সত্যিই তাই। আমাদের যে কোনো সম্পর্কে আসলে বন্ধুত্বটা কিন্তু সম্পর্কের সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। আপনি থিয়েটারে জয়েন করার কথা বলছিলেন, কোন থিয়েটারে জয়েন করেছিলেন? থিয়েটার দৃষ্টিপাত নাট্যদল নামে একটি দল রয়েছে, বেশ পুরনো দল। আমি ওখানে নিয়মিত কাজ করেছি। এখন অনিয়মিত হয়ে গেছি, দলের সাথেই আছি, কিন্তু আগের মতো দলে খুব সময় দেওয়াটা হয়ে উঠছে না, বিকজ এখানে আমাকে আচ্ছা, focus তারপর করতে টিভি স্ক্রিনে আসাটা কিভাবে হলো থিয়েটার থেকে? আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। ব্যক্তিগতভাবে যদি বলি, মানুষের কাছে প্রচুর যেতে হয়েছে, ডোর টু ডোর, মানুষের কাছে সুযোগ চাইতে হয়েছে। একেবারে একটি দৃশ্য, একটি সিন হচ্ছে, ওখান দিয়ে পেছন দিয়ে হেঁটে, মানে আমরা যেটাকে হ্যাঁ। পাসিং শট বলি, জি। পেছন দিয়ে হেঁটে যেতে হয়েছে। এরকম অসংখ্য ছোট 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 কাজ করতে এরকম করতে ঘটনা কিন্তু অনেক বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের আমি ক্ষেত্রে খুব গর্ব হয়েছে। করে বলি, জি। আমি খুব গর্ব করে বলি যে আমি আমার বাসা থেকে টিএসসি হেঁটে যেতাম, হেঁটে আসতাম রিহার্সাল করবার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া। তারপর যে প্রথম অভিনীত নাটক কোনটি ছিল? আমার প্রথম অভিনীত নাটক খুব কাকতালীয়ভাবেই
মিলে গেছে এবং বলতে চাই খুব শ্রদ্ধা রেখে গর্বের সাথে সেটি এনটিভির নাটক ছিল শুভ দৃষ্টি, আচ্ছা। রচনা পরিচালনা ফেরদৌস হাসান সাহেব। সেখানেও আমি খুব ছোট্ট একটি চরিত্র অভিনয় করেছিলাম। একদম ছোট্ট করে যদি আপনার কাছে জানতে চাই যে একটা সময় তো আসলে আমরা এই মহামারী বা এই সংকটের সময়টা পাড়ি দিয়ে ভালো একটি সময় দেখব, সেই সময়টা আসলে নিজেকে নিয়ে আপনার প্রত্যাশাটা কি? একটু গুছিয়ে নেয়ার, সামনের সময়টা ফেস করবার জন্য। সামনে ঈদ রয়েছে, আমরা এখনো জানি না, যে একেবারে অনিশ্চিত একটা জায়গায় আমরা রয়েছি। বিকজ আমাদের ঈদের কাজ প্রায় 800 থেকে 1000 নাটক লাগে পুরো ইন্ডাস্ট্রিতে, চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন অ্যাপস মাধ্যমগুলোতে প্রায় 800 থেকে 1000 নাটক লাগে। কিন্তু আমার মনে হয় পুরো ইন্ডাস্ট্রিতে এখন 200 নাটক রেডি নেই। যেই নাটকগুলো রয়েছে সেগুলো হয়তো সদ্য কমপ্লিট হওয়া কাজ, কিন্তু ঈদকে কেন্দ্র করে যে আমরা একটা তুমুল ব্যস্ততায় সময় পার করি ঈদের 2 মাস আগ থেকে, সেটি বোধহয় এখন হয়তো নিশ্চয়ই এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো, ইনশাআল্লাহ, এটাই ইনশাআল্লাহ। আসলে কামনা। মানে এটা ছাড়া আধারের পরেই তো আসলে আলো কিছু আসে। বলার নেই। জি, ভালো থাকবেন সব সময়। আর এই সময়ও যে আপনি আমাদের শুভ সন্ধ্যা এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, শুভ সন্ধ্যা পরিবারকে ধন্যবাদ, এবং এনটিভির সাথে যুক্ত সকল কলাকুশলীকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, পিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ এবং অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।